আসসালামু আলাইকুম। অনেক বক্তব্য শোনার পরে আমি যেটা আসলে বুঝলাম আজকের আলোচনার মধ্যে একটা কমন জিনিস আসছে, সেটা হচ্ছে ঐক্য। এখন ঐক্যটা কি কি বেসিসে আমরা ঐক্য করব এটা আসলে ঠিক হয়। তাহলে আমরা যদি বলি প্রত্যাশার প্রাপ্তির মধ্যে কি ছিল, তাহলে আপনারা দেখবেন গণ অভ্যুত্থানটা জালিমের পতন হইছে, তার মানে 50% আপনি প্রাপ্তি পাইছেন, কিন্তু জুলুমের যে সিস্টেম, এই সিস্টেমটা কি হয় নাই, পতন হয় নাই, যে কারণে একটা ঐক্য লাগবে। তাহলে ঐক্যটার মধ্যে আমি যখন দেখতেছিলাম, আমি আমার কাছে মনে হইতেছে তিনটা বিষয় হইতে পারে ঐক্যের ব্যাপারে। একটা হচ্ছে যেখানে এই 20টা পয়েন্ট আসছে, তার মধ্যে একটা হচ্ছে মানুষের যে মৌলিক অধিকার নিশ্চিত করার ব্যাপারে আমাদের সবাইকে ঐক্য হতে হবে, যেটাকে বলা হয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং নিরাপত্তা, শিক্ষা এবং চিকিৎসা। তাহলে এই নিরাপত্তা আমরা যদি এক হই, আমাদের ঐক্য হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আলোচনা হচ্ছে মৌলিক বিশ্বাস কি আমাদের। আমরা আসলে ইসলাম, আমাদের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাসের উপরে যদি আমরা এক হই, তাহলে আমাদের ঐক্য হবে, এটা আমরা কমন। 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। 3 নাম্বারটার ভিতরে বিভেদ আছে, কিন্তু ঐক্য আনা যায় কিভাবে। 3 নাম্বারটা হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমরা কিভাবে ঐক্য হতে পারি। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা ভারত প্রীতি ছিল এবং ভারতকে সবকিছু দেওয়া হয়েছিল বলেই আফগান হত্যা হয়েছে, আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে ওই মোদি আসার কারণে, এবং বিভিন্ন পক্ষ উপলক্ষতে যেই ভারতের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে গুম, হত্যা সহ সমস্ত ধরনের অত্যাচার করা হইতো। তার একটা ভয়াবহ হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। আপনারা যতই বলেন না কেন এটা ইন্টারনাল প্রবলেম, আসলে এটা ইন্টারনাল, এটা ভারত দ্বারা নিয়ন্ত্রিত, যারা রোমারি এবং পাদুয়ার প্রতিশোধ দিছে এই হাসিনার মাধ্যমে। তাহলে এই ব্যাপারে যদি আমি বলি, আমি সেদিন দেখলাম একটা আন্দোলন চলতেছে বুয়েট ভার্সেস ডিপ্লোমা। তাহলে বুয়েট বলতেছে 10ম গ্রেড থাকবে, 9ম গ্রেডে তুমি আসতে পারবা না। তাহলে আমি অ্যানালিসিস করলাম এখানে তাহলে গ্রেড আসলো কই থেকে। পরে গিয়ে দেখলাম এটা ব্রিটিশ একটা ফ্যালাসি। ব্রিটিশরা অনেকগুলা গ্রেড করে ভারতবর্ষে একটা বৈষম্য তৈরি করছে, আমি ওই বৈষম্যের মধ্যে আছি। তাহলে ওই জায়গায় যদি আমি রেখে দিই, তাহলে এই আন্দোলন কোনোদিনও শেষ হবে না। তাহলে এই জায়গা থেকে আমরা বলতেছি এখানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের কি দরকার। আপনারা জানেন আমি এই আলোচনা আজকে আসার সময় যখন দেখলাম, আমি দেখছি মার্কিন, মানে দেখেন সার্বভৌমত্ব যে রক্ষা নাই, সবাই যে তার পিছে দৌড়াইতেছে। তাহলে ওই জায়গাতে দেখলাম মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশনার, দেখেন। 2 নাম্বার পররাষ্ট্র সচিবের সাথে পিটার হ্যাসের একটা বৈঠক হয়েছে, আজকে আমার দেশ পত্রিকাতে দেখেন আপনারা। 3 নাম্বার হচ্ছে ঐক্যমত কমিশন প্রধান মার্কিন রাষ্ট্রদূতের কাছে মেসেজ দিবেন আমাদের ঐক্যমতটা কেমন হইতেছে, মানে এটা হচ্ছে তার কাছে বিলে দিতেছে আমাদের মেসেজগুলা। আচ্ছা, এরপরে আপনি দেখেন আমরা দেখলাম 900 একর জমি দিয়েছে আদানিকে, যেটা মিরসরাইতে। আপনারা জানেন এখনো ভারত থেকে এই সমস্ত খাদ্যদ্রব্য, চাল এবং আমদানি করা হয়, এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে করিডোর দেওয়া হয়েছে আমেরিকা, এবং নিউ মরিন পোর্টটা বাংলাদেশের দেওয়া হয়েছে ডিপি ওয়ার্ল্ডকে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সার্বভৌমত্ব রক্ষা করতে যদি আমি ঐক্য না হই, তাহলে ভবিষ্যতে আপনি যতই কোটা না মেধা আন্দোলন করেন না কেন, এই রাষ্ট্রের চাকরি হবে না। এই রাষ্ট্রের চাকরিটি একমাত্র উপায় ছিল শিল্পায়ন করা। আমি অল্প বলে শেষ করে দিতেছি। আমি যখন দেখতেছি আমেরিকা আমাকে ট্যারিফ দেয় এবং আমরা সবাই ছুটে গেছি আমেরিকার ট্রাম্পের কাছে, তখন আমি দেখলাম ট্রাম্প বলতেছে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের শাসক আমার পিছনে চুমা খাইতে আসতেছে। তাহলে এরকমই ছিল, পাছায় চুমা খাইতে আসতেছে। কত বড় অপমানজনক একটা মেসেজ, একটা ট্যারিফ। আচ্ছা, আপনি যদি আত্মনির্ভরশীল একটা অর্থনীতি করতেন, আপনি যদি একটা আত্মনির্ভরশীল পররাষ্ট্র নীতি করতেন, তাহলে কি হইতো? আচ্ছা, মেরুদণ্ডহীন প্রাণী আসলে কোনটা? মেরুদণ্ডহীন প্রাণী আমি মনে করি কেঁচো। কেঁচোর কাজ কি? আপনি বড়শির মধ্যে কেঁচোরে ঢুকাইলে একটা আদার হবে। আপনি ভাই আদার সাইজেন না, আপনি বুক ফুলে কেন বলতে পারলেন না তোর ট্যারিফ তুই নে, আমার তেল ফেরত দে, তাহলে তো আমি আমার সম্পদটাকে পাই। আমি দেখলাম একজন মোবিল বাংলাদেশে আমেরিকান কোম্পানি 15টা ব্লক থেকে গ্যাস তোলে, আর আমার বাপেক্স পেট্রো বাংলা
জন করে দিতেছে মেশিনে, তাহলে আপনার চাকরি হবে কই থেকে? তাহলে ইম্পোর্টেন্ট 26 লাখ লোককে যদি আপনার চাকরি দিতে হন, আপনি একটা শিল্পায়ন বেস একটা অর্থনীতি তৈরি করতে হবে। যে 20টা পয়েন্ট আসলে এখানে আসছে, আমি ধন্যবাদ জানাই। এই 20টা আসলে 20টা সেমিনার ডিসকাশন, আপনারা এই 20টা সেমিনার নিয়ে আলোচনা করেন। ইসলামিক রাষ্ট্র সূরা ফাতিহা সূরা ইখলাস দিয়ে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চলবে হচ্ছে আপনাকে উম্মাহকে জানতে হবে ইসলামিক রাষ্ট্রের অর্থনীতি কি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কোট করি, আল্লাহ রাসূল বলতেছে জনগণের সম্পদ কোনটা, গণমালিকাধীন সম্পদ কোনটা? তিনি বলতেছেন আগুন, পানি এবং চারণভূমি। তিনি তার ইয়াতে বলতেছেন জনগণের সম্পদ শাসক তোমরা আমানত হিসাবে নিছো, তাদেরকে তোমরা পৌঁছায় দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হাদিস বলা দরকার নাই যে তিনি বলবেন গ্যাস হচ্ছে জনগণের সম্পদ, তেল হচ্ছে জনগণের সম্পদ, মনে হয় কয়লা, দরকার নেই ভাই। তিনি বলে দিয়েছেন প্রিন্সিপাল আগুন। আপনি দেখেন পৃথিবীতে জ্বালানি দিয়ে যতগুলো আগুন তৈরি হয় এটা জনগণের সম্পদ। তাইলে আপনাকে কে রাইট দিছে বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের কয়লা, ইউরেনিয়াম, বাংলাদেশের সমুদ্র ব্লক থেকে যত সম্পদ আপনি আমেরিকান, রাশিয়া এবং ভারতকে দিবেন? আপনি তো হাদিসই পড়েন। তাহলে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানে একটা ইয়া দেখলাম, ওইখানে বলতেছে যে আর তুলে দিও না নির্বোধদের হাতে তোমাদের ওই সম্পদ যেটাকে আল্লাহ তোমাদের জীবন নির্বাহের অবলম্বন বানিয়ে দিয়েছেন। সূরা নিসা আয়াত 5। দেখেন স্পেসিফিক সব। তাহলে আমরা চাই এই তিনটা বিষয়ের উপরে আপনারা ঐক্য হন। একটা হচ্ছে জনগণের মৌলিক অধিকার, যেটা জনগণ চায়। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা যেন আমেরিকা, ব্রিটিশ, ভারতের আধিপত্য না চলে, এই ব্যাপারে ঐক্য হন। এবং 3 নম্বর হচ্ছে আমাদের যে মৌলিক বিশ্বাস যে ইসলাম, এই ইসলামকে বাস্তবায়নের জন্য সবাই যেহেতু এক হইছেন, সেই খেলাফত ব্যবস্থাকে বাস্তবায়ন করার মাধ্যমে আপনারা ইসলামকে এখানে উত্তরোত্তর জীবন যাপনের জন্য আমি সবাইকে আহ্বান করতেছি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।